কেন তুমি? চোখ মুখ শুকিয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে না কিছু মুখে তুলেছো। চলো খাবার খাবো। অদ্রিজা মৃন্ময়ের কথার উত্তর না দিয়ে আচমকা মৃন্ময়ের কলার টেনে ধরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, লতিফা কোথায়? কোথায় ওই নিষ্ঠুর মহিলা? তুই তো তাকে মারিসনি, তবে কোথায় সে? অদ্রিজার আচরণে মৃন্ময় অবাক হয়ে তাকিয়েছে। হঠাৎ এইসব প্রশ্ন করছে কেন সে? মৃন্ময় চুপচাপ অদ্রিজার মুখের দিকে তাকিয়ে আছে। মৃন্ময়ের নীরবতা অদ্রিজার রাগ বাড়িয়ে দেয়। আবারও কলার টেনে ধমকে সুরে বলে, লতিফা কোথায় আমি জানতে চাই। তুই বলবি নাকি আমি উল্টাপাল্টা কিছু করব? দেখো অদ্রিজা, আমি বলেছি তুমি শান্ত হও। এদিকে এসো, আগে একটু বিশ্রাম করো। মৃন্ময়ের হাত টেনে অদ্রিজাকে বিছানায় বসিয়ে দেয়। লতিফার অবস্থার কথা জানলে অদ্রিজার কি রিয়েকশন হবে ভাবতেই ঘেমে যাচ্ছে মৃন্ময়। সেই দিন এই বাড়িতে আমি লতিফার ডান হাত কেটে ফেলি। পরবর্তীতে তাকে আস্তানাতে পাঠিয়ে দেয়া হয়, কারণ আমি তাকে এক নিমিষে মারতে চাই না। আমি চাই সে তিলে তিলে মরুক। পরিস্থিতি পাল্টে গেল তোমরা আমাকে ছেড়ে চলে যাওয়ার পর। আমি ভেঙে পড়ি, আস্তানায় আমার আর যাওয়া হয় না। এদিকে আমার ভেঙে পড়া, তোমরা আমায় ছেড়ে চলে যাওয়া সবকিছুর জন্য ফাহাদ লতিফাকে দোষী ভাবে। তাই রাগের মাথায় বাকি লোকদের আদেশ করে লতিফার পা যেন কেটে ফেলা হয়। ফাহাদের ধারণা এই মহিলা ছাড়া পেয়ে আবার অন্যদের সাহায্যে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, তাই তার পা কেটে পঙ্গু করে দেয়া হয়। তাকে এখন একটা বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, সেখানে তার সেবা যত্ন হয়। অদ্রিজা কয়েক সেকেন্ড মৃন্ময়ের দিকে তাকিয়ে আবারও তেড়ে এসে বলে, সবাইকে মারলে, কিন্তু তাকে বাঁচিয়ে রাখলে কেন? তাকেও মেরে দিতে। আমি চাই সে মরে যাক। তার কারণেই আজ আমার এই দুর্দশা। অদ্রিজা আবারও কেঁদে দেয়। মৃন্ময় তার মাথায় হাত রেখে আলতো করে বুলিয়ে দেয়। অদ্রিজা হুট করে মৃন্ময়ের হাত টেনে ধরে। তুমি আমাদের সম্পর্ক এখানেই থামিয়ে দাও। দেখো মেহরাব, বাড়িতে আর কোনো উত্তরসূরি নেই, তাই তুমি আমাকে ছেড়ে দাও। অন্য কাউকে বিয়ে করে নাও, এটাই তোমার জন্য বেস্ট অপশন। আমার সাথে থাকলে তোমায় কখনো বাচ্চার মুখ দেখা হবে না। কথাগুলো বলার সময় অদ্রিজার স্বর ভারী হয়ে আসে। মৃন্ময় অদ্রিজার কথাটা হেসে উড়িয়ে দেয়। তবুও অদ্রিজা বারবার মৃন্ময়কে রিকোয়েস্ট করতে থাকে। আমি তোমার ভালোর জন্য বলছি, তুমি অন্য কোথাও বিয়ে করে নাও। প্রয়োজনে পাত্রে আমি দেখব। তোমাদের বিয়ে হয়ে গেলেই আমি দেশ ছেড়ে চলে যাব, নিজেকে সেটেল করে নিব। প্লিজ মৃন্ময়, বিয়েটা করো। অদ্রিজার সব কথা হাসি মুখে উড়িয়ে নিলেও এবার সিরিয়াস মুডে অদ্রিজার এই কথা কিছুতেই মৃন্ময়ের সহ্য হয় না। রাগের মাথায় অদ্রিজার গলা চেপে বিছানার সাথে মিশিয়ে নেয়। মৃন্ময় এত জোরে চেপে ধরে অদ্রিজার দম বন্ধ হয়ে আসে, কাশতে শুরু করে। বিয়ে বিয়ে বিয়ে, কিসের বিয়ে? তোর সাহস হয় কি করে আমাকে এইসব বলার? আর বাচ্চা বাচ্চা আমার প্রয়োজন নেই। তোকে সেদিন থেকে বুঝিয়ে আসছি, তারপরে তুই গত এক সপ্তাহ থেকে পাগলামি করেই চলছিস। আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ বাড়াবাড়ি হয়ে গেছে। তোকে পাওয়ার জন্য সব করেছি, শেষে কিনা একটা বাচ্চার জন্য তুই আমাকে ছেড়ে দিবি? বাচ্চা কয়টা লাগবে তোর? বল, কয়টা লাগবে? মৃন্ময়ের ধমকে সুরের কথা। এদিকে জোরে গলা চেপে ধরায় অদ্রিজার চোখ নিভে আসছে। গত কয়েকদিনে অনাহারে সে মৃন্ময়কে বারবার হাত দিয়ে ইশারা করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ক্রুদ্ধ মৃন্ময়ের হুঁশ জ্ঞান যেন। কয়েক মিনিট পর অদ্রিজা স্তব্ধ হয়ে যায়, হাত পা নাড়ানো বন্ধ করে নেয়। থমকে যায় মৃন্ময়। কয়েক সেকেন্ড পর বুঝতে পারে অদ্রিজা সেন্সলেস হয়ে গেছে। মৃন্ময় ধপ করে অদ্রিজার পাশে শুয়ে পড়ে। সিলিং এর দিকে তাকিয়ে ভাবতে থাকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সব পেয়েও কোথায় যেন সুখ নেই। দিন দিন চাওয়া পাওয়া তাদের বেড়েই চলেছে। অদ্রিজার কথায় যুক্তি আছে, বাচ্চা তাদের প্রয়োজন অন্তত, তবে বাড়ির পরিবেশ কিছুটা শান্ত হবে। মা তার নাতিকে নিয়ে সময় পার করবে। মিমিয়া আগের মতো বাচ্চার সঙ্গ পেয়ে হাসবে। অদ্রিজার পাল্টে যাবে চিন্তা ভাবনা। সবকিছু ভেবে মৃন্ময় কিচ্ছু বুঝতে পারছে না কি করবে। একপাশ হয়ে অদ্রিজার দিকে তাকায়, মলিন মুখটার দিকে তাকিয়ে গালে হাত বুলিয়ে দেয়। তোমার দুনিয়া উজাড় করে কান্নার চেয়ে এইভাবে নিরিবিলি থাকাটা বেশ ভালো। আমাকে রাগারও তোমার স্বভাব, অথচ আমি আগুন, তোমার হওয়ার কথা ছিল পানি। উল্টো তুমি শুকনো ফাটা কাঠ হয়ে আমার রাগের আগুন আরো বাড়িয়ে দাও। তবু আমার তোমাকেই লাগবে। তোমার দেয়া আগুনে পুড়ে ভস্ম হয়ে যাওয়াতেও শান্তি মেলে। খুব সকালে শামীমা এতিমখানায় যাবে বলে তৈরি হতে শুরু করে। রাগিব থাকাকালীন এই এতিমখানায় প্রতি মাসে টাকা পাঠাতো সে, কিন্তু রাগিবের মৃত্যুর 2 মাস কোনো টাকা পাঠানো হয়নি মেহেরাব বাড়ি থেকে। শামীমা খোঁজ নিয়ে বিষয়টা জেনে আফসোস করে। সেই সময় শামীমার কাছে যথেষ্ট পরিমাণ টাকাও ছিল না, তাই আফসোস করা ছাড়া উপায় ছিল না তার। কিন্তু পরের মাস থেকে মৃন্ময় নিয়মিত টাকা পাঠাতে শুরু করে। তাই আজ শামীমা সিদ্ধান্ত নিয়েছে এতিমখানায় যাবে, সেখানে কিছুটা সময় কাটিয়ে আবারও বাড়িতে ফিরে আসবে। শামীমা তৈরি হয়ে খাওয়ার টেবিলে বসতে মিমিয়া, মৃন্ময়, অদ্রিজা ভ্রুকুচকে তাকিয়ে থাকে। কোথায় যাচ্ছ মা তুমি? অদ্রিজার দিকে এক পলক তাকিয়ে আবারও খাওয়ারে মন দেয় শামীমা। কিছুটা সময় নিয়ে বলে,
এতিমখানায় যাব, অনেকদিন হয়েছে যাওয়া হয় না। তাছাড়া সেখানে গেলে মন ফ্রেশ হয়ে যায়। শামীমার কথা শুনে খুশিতে চোখ চকমক করতে থাকে অদ্রিজার। দীর্ঘদিন বাড়িতে থেকে অবসাদ চলে এসেছে তার মাঝে। তার থেকে ভালো একটু ঘোরার ব্যবস্থা হবে। মা আমিও যাব, আমাকেও নিয়ে চলো। তুমি গিয়ে কি রান্না করবে? মা চুমকি আবাকে নিয়ে যাবে, তাদের মাঝে তুমি গিয়ে লাফালাফি শুরু করবে, এতে তোমার শরীর আরো খারাপ হবে। মৃন্ময়ের কথা শুনে ঠোঁট বাঁকিয়ে নেয় অদ্রিজা। দুগাল ফুলিয়ে বলে, আমি যাব মানে যাব, মা আমায় নিয়ে যাবে না? চুমকিবু আজ ঘরে থাকবে, আমি মায়ের সাথে যাব। ঠিক আছে, অদ্রিমা আমার সাথেই যাবে। মির্ময়, তুই আর কথা বাড়াবি না। অদ্রিজা যখন যেতে চাইছে তখন যাবে। ঠিক আছে, তবে উল্টো পাল্টা কাণ্ড যেন না ঘটায়। আমি ড্রাইভারকে বলে রাখছি তোমাদের নিয়ে যাবে। মৃন্ময় অদ্রিজার দিকে আর চোখে তাকিয়ে উঠে যায়। অদ্রিজা ভেঙচি কেটে তার চোখ ফিরিয়ে নেয়। সেদিনের পর অদ্রিজা ভীষণভাবে রেগে আছে মৃন্ময়ের উপর। সেদিন মাঝরাতে ঘুম ভাঙলে নিজেকে মৃন্ময়ের বাহু জোরে পায়, কিন্তু রাগটা ভীষণভাবে আবার বেড়ে যায়। গলা চেপে ধরায় গলার ব্যথা বেড়ে যায়। মাঝরাতে মৃন্ময়ের সাথে এই নিয়ে আরেকবার ঝগড়া করে শান্ত হলো সে। বাচ্চাদের হই হুল্লোড়ে মুখরিত এতিমখানার চারিদিক ঘুরিয়ে দেখছে অদ্রিজা। শামীমার সাথে ভেতরে ঢুকতে চোখ আটকা একটা বাচ্চার উপর। বারান্দায় থাকা বেঞ্চির উপর ভর করে দাঁড়িয়ে 1 বছর বয়সী একটা বাচ্চা ছেলে পিটপিট করে তাকিয়ে আছে চারিদিকে। 1 পা 2 পা করে এগিয়ে আসছে, আবার পিছিয়ে যাচ্ছে। তার পাশে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়সী মহিলা। তার নাম খাতুন। এই এতিমখানার সবচেয়ে পরিচিত মুখ সে। সব ছোট বড় বাচ্চাদের দেখাশোনা তার দায়িত্বে। অদ্রিজা হাঁটু ভেঙে বাচ্চাটার সামনে বসে বাচ্চাটার 2 গাল টেনে কোমল স্বরে বলে, কি দেখছো তুমি? অদ্রিজার প্রশ্নে বাচ্চাটা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মুখ দিয়ে। তার কোনো কথাই বেরোচ্ছে না। 1 হাত বাড়িয়ে অদ্রিজার চুলগুলো নাড়িয়ে মুখ দিয়ে 2-4টা অস্পষ্ট স্বরে কথা বলে। তাতেই অদ্রিজা আকৃষ্ট হয়ে যায় বাচ্চাটার প্রতি। খাতুনের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলে, বাচ্চাটার নাম কি খালা? আব্দুল্লাহ। বাহ, এখানে কতদিনের সে? অদ্রিজা চমকে তাকায় খাতুনের দিকে। সবার 10 মিনিটের আবেগের দাম দিতে গিয়ে এমন শত শত শিশু, ডাস্টবিন, পাইপ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। দিন শেষে বাচ্চাগুলো ঠাঁই হয় এমন এতিমখানায়। অনেকে আবার ভাগ্যের জোরে পরিবার পেলেও বেশিরভাগ বাচ্চাদের কপালে পরিবার জুটে না। কেউ বাচ্চার জন্য হাহাকার করে ধুকে ধুকে মরছে, অনেকে সংসার ভাঙছে, আর কারো কাছে সময়ের সাথে বাচ্চা হয়ে যায় বিপদের কারণ। মনে পড়ে যায় তার নিজের কথা। নাজমুল শেখের প্রথম স্ত্রী তাকে এইভাবে দত্তক নিয়েছিল। তবে কি অদ্রিজাও কারো পাপের ফসল? ভাবতেই অদ্রিজার অস্থিরতা বেড়ে যায়। তার কেমন যেন দম বন্ধ লাগছে। শামীমা অদ্রিজার হাতে হাত রাখতে চমকে তাকায়। সে তবুও ভাবনার জগৎ থেকে 1 পাও নড়ে না। কিরে অদ্রিজা, এইভাবে ঘামানোর কারণ কি? আয় ভেতরে আয়, ভেতরে পাখা আছে। না মা, তুমি যাও, আমি একটু আব্দুল্লাহর সাথে থাকি। শামীমা কিছুক্ষণ অদ্রিজার দিকে তাকিয়ে ভেতরে চলে যায়। অদ্রিজা খাতুনের অনুমতি নিয়ে আব্দুল্লাহকে কোলে তুলে নেয়। ছোট্ট বাচ্চা অদ্রিজার আদর পেয়ে অদ্রিজার সাথে বেশ সখ্যতা হয়ে গেছে। এভাবে কেটে যায় আরো কয়েক ঘন্টা। শামীমা অদ্রিজাকে খুঁজতে খুঁজতে অবশেষে এতিমখানার পেছন দিকটায় পায়। তুই এখানে দাঁড়িয়ে আছিস? আমি তোকে খুঁজলাম। চল এবার ফিরে যাই। না মা, আর কিছুক্ষণ থাকি। দেখো বাচ্চাটা কি মিষ্টি, একটু একটু কথা বলে। শামীমা আব্দুল্লাহর 2 গাল টেনে দেয়। আদুরে সুরে 2-4টা কথা বলে। অদ্রিজা ভয়ে ভয়ে আছে কি করে শামীমাকে এই কথা বলবে। শামীমার রিয়াকশন কি হবে, তবুও সাহস সঞ্চার করে বলেই ফেলল, মা একটা কথা বলি? বল। আমি আব্দুল্লাহকে নিয়ে যেতে চাই মা, যদি তোমাদের অনুমতি থাকে। শামীমার তীক্ষ্ণ দৃষ্টিতে অদ্রিজা চোখ নামিয়ে নেয়। এর থেকে বেশি কথা বলার সাহস তার আর হচ্ছে না। কিন্তু তখনই অদ্রিজার কানে ভেসে আসে শামীমার দেওয়া সম্মতি। আমার কোনো সমস্যা নেই, তুই মিনিমারের সাথে যোগাযোগ কর। খুশিতে অদ্রিজার চোখে পানি এসে যায়। 1 গাল হেসে টুপ করে আব্দুল্লাহর গালে 2টো চুমু দিয়ে শামীমার কোলে তুলে দেয়। কিছুটা দূরে গিয়ে মৃন্ময়কে ফোন করে। হ্যালো, আপনি কোথায়? আমি হাসপাতালে। তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? মা ঠিক আছে? তুমি তুমি কি ঠিক আছো? অনেক বড় একটা কাণ্ড ঘটেছে, আপনি দ্রুত আসুন। অদ্রিজা দ্রুত ফোন কেটে দেয়। মৃন্ময় আর দেরি না করে দ্রুত এতিমখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অবশেষে অদ্রিজার ইচ্ছে পূর্ণ হলো। মৃন্ময় আব্দুল্লাহকে এক দেখাতেই তার মন গলে গেল। সে আব্দুল্লাহকে নিয়ে যেতেই কাগজপত্র তৈরি করার নির্দেশ দিল এতিমখানার লোকদের। 1 সপ্তাহের মাঝেই আব্দুল্লাহ মেহেরাব বাড়িতে প্রবেশ করে। সেই সাথে পাল্টে যায় তার নাম। অতীতে হাসপাতালের করিডোরে অদ্রিজার মৃন্ময় তাদের ছেলে মেয়ের নাম ঠিক করে নিয়েছিল। আজ সেই নামের পূর্ণতা পেল। আব্দুল্লাহ হয়ে গেল মৃন্ময় মেহেরাব। শামীমা মিমিয়ার মাঝে হতাশা নামক যন্ত্রণাটা আর নেই। রাগিবের চলে যাওয়াতে সবাই যেভাবে ভেঙে পড়েছিল, ঠিক সেইভাবে মৃন্ময়কে পেয়ে আবারও আগের রূপে ফিরে আসে। শামীমার দিন রাত কাটে মৃন্ময়কে নিয়ে, তার সাথে মিমিয়া চুমকি।
রাত 10টার পর মিন্ময়কে কোলে নিয়ে নাক টেনে কাঁদছে অদ্রিজা। মিন্ময়ের সাথে আজ তুখোর ঝগড়া হয়েছে, কিন্তু ঝগড়াতে সে জয়ী হতে পারেনি, তাই রুমে এসে নাক টেনে কাঁদছে। মিন্ময় অবাক চাহনিতে তাকিয়ে আছে অদ্রিজার দিকে। মিন্ময়ের চাহনি বুঝতে পেরে অদ্রিজা তার দিকে তাকিয়ে বলে, তোর বাবা একদম ভালো না, সারা দিন আমার দোষ খুঁজে বেড়ায়, আমায় বকে। আজ একদম কথা বলবো না তোর বাবার সাথে। অদ্রিজা নাক টেনে আবারও কাঁদছে। তখনই রুমে ঢুকে মিন্ময় অদ্রিজার অবস্থা দেখে মিন্ময়ের দিকে তাকিয়ে বলে, ছেলেটা এই বাড়িতে আসার আগ পর্যন্ত একদম ভালো ছিল, কিন্তু যেদিন এই বাড়িতে এসেছে সেদিন থেকে একদম ছিচকাদুনে হয়ে গেছে। এবার কান্নাটা বন্ধ করো। অদ্রিজা বিরক্ত মুখ কুঁচকে বারান্দায় চলে যায়। পেছন থেকে মিন্ময় নিজেও এগিয়ে যায়। আমার ছেলে আমার মতো ছিচকাদুনের হবে, তাতে তোমার কি? যাও এখান থেকে। আমি আমার ছেলে আর তার মায়ের কাছে এসেছি, তাতে তোমার কি? তুমি যাও এখান থেকে। দুজনের ঝগড়া মিন্ময় চোখ বড় বড় করে দেখছে। অদ্রিজার কোল থেকে মিন্ময়কে কোলে তুলে নেয় মিন্ময়। অদ্রিজার বাহু টেনে তার সামনে দাঁড় করিয়ে কপালে চুমু খায় তার সাথে মিন্ময়। আমার সংসারটা এবার পরিপূর্ণ। মিন্ময়ের কথায় চোখ তুলে তাকায় অদ্রিজা। দুজনের মাঝে চলতে থাকে বিভিন্ন কথা। তখন মিন্ময় খেয়াল করে মিন্ময় ঘুমিয়ে গেছে, তাই তাকে দোলনায় রেখে আবারও বারান্দায় ফিরে আসে। নিস্তব্ধ বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে দুজনে। তখনই দেয়াল ঘড়িটা জানান দেয় রাত 12টা বেজে গেছে, কিন্তু ঘুম নেই তাদের চোখে। তাই বারান্দায় দাঁড়িয়ে আলাপচারিতায় মশগুল হয়ে যায় তারা। আমি যে এতবার করে বললাম বিয়ে করে নাও, বিয়ে করে নাও, তুমি কি সত্যি বিয়ে করতে মৃন্ময়? তোমার কি মনে হয় আগে সেটা বলো। আমাকে যেভাবে গলা চেপে ধরেছিলে সেদিন, তারপর আর তোমার এই বিষয়ে কোনো ধারণা আমার মাথাতে আসেনি। তাহলে এখন এলো কেন? আবারও কি গলা চেপে ধরবো নাকি? ধুর, এত কথা বলো কেন তুমি? যা জিজ্ঞেস করেছি তাই বলো। তোমায় আমি খুব কষ্টে অর্জন করেছি, ছেড়ে যাওয়ার জন্য নয়। তোমার মোহ মায়ায় যে আমায় আবদ্ধ করে দিয়েছে, তাতে আমি কবে ঠিক মুক্তি পাবো আমার জানা নেই। সবাইকে ভালোবাসার তাল বাহানায় আমি সত্যি মুগ্ধ সবাইকে ভালোবাসার তাল বাহানায় আমি সত্যি মুগ্ধ হয়েছি। সত্যি কথা কি জানো অদ্রিজান? তুমি কখনো কাউকে ঘৃণা করতে পারো না, তাতে যে সত্যি আমি মুগ্ধ। যার প্রতি কিঞ্চিত মায়া জন্মে তাকেও না। তাই তো তুমি লতিফাকে পরপর দুবার বৃদ্ধাশ্রমে গিয়ে আড়াল থেকে দেখে এসেছো। আড়াল থেকে দেখে যে কেঁদেছো, এটা আমার মোটেও সহ্য হয়নি। এমন নিকৃষ্ট মানুষের জন্য তোমার চোখের জল শোভা পায় না। মিন্ময়ের কথায় চমকে যায় অদ্রিজা। মিন্ময় জানার কথা না, লতিফাকে আড়ালে দেখে এসেছিল অদ্রিজা। ফাহাদের কাছ থেকে ঠিকানা নিয়ে চুমকির সাথে যায় সে। তবে মিন্ময় কি করে জানলো সত্যিটা? তো তুমি কি করে জানলে? তুমি কি ভাবো আমি মুখে ঘাস নিয়ে চলি? আমার অনুপস্থিতিতে তোমার উপর নজর থাকি সব সময়। আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। তাছাড়া আরেকটা কথাও আমি জানি, তুমি মাঝে মাঝে আড়ালে বাবার কবরের সামনে গিয়ে কান্না করো, নিজেকে বাবার মৃত্যুর কারণ ভাবো। এইসব কি অদ্রিজান? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এতে তোমার কোনো দোষ নেই। আর কখনো এইভাবে নিজের উপর নিজেই দোষ চাপাবে না। অদ্রিজা আবারও ঠোঁট চেপে কেঁদে দেয়। মিন্ময় দ্রুত তার চোখের পানি মুছে দিয়ে হাত টেনে চুমু খায়। একদম কাঁদবে না বলে দিলাম। তোমার এই সব ফ্যাচ ফ্যাচ কান্না আমার ছেলেটাও শিখছে। মা হিসেবে এবার একটু বুদ্ধিমতী হও। নাও এবার স্বামীর যত্ন নাও। দেখি আমার কপালে তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া দিয়ে দাও। ভাগ্য করে এমন নেগাবু পেয়েছি, মিষ্টি আদর না পেরে হয়? মিন্ময়ের এমন বাজখায় কণ্ঠ শুনে বিরক্ত মুখ কুচকে নেয় অদ্রিজা। মিন্ময়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে চলে যেতে নিলেই হাত টেনে ধরে মিন্ময়। জানি তো তোমার কাছে আদর চাওয়া আর হাতিকে কোলে নেওয়া একই কথা। থাক, আমাকেও আদর করতে হবে না, আমি বরং আদর করে দিই। অদ্রিজা দ্রুত ছাড়া পেতে ছটফট শুরু করলে মিন্ময় আরো জাপটে ধরে। দ্রুত অদ্রিজার গলায় মুখ ডোবায়। মিন্ময়ের প্রণয় ছোঁয়ায় কেঁপে ওঠে অদ্রিজা। রাত গভীর হতেই ধপধপে সাদা শাড়ি পরে সবার আড়ালে বাড়ি থেকে বের হয়ে যায় শামীমা। তাকে অনুসরণ করে পিছনে নেয় মিন্ময়ের লোক। শামীমা জানে তার রাতে বের হওয়ার বিষয়টি কেউ জানে না, কিন্তু মিন্ময় শামীমা এই বাড়িতে আসার পর নোটিশ করেছে বিষয়টি। তাই শামীমার সাথে এই বিষয়ে কোনো কথা না বলে আড়ালে লোক ঠিক করে রাখে নিরাপত্তার জন্য। শামীমা মধ্যরাতে বাড়ি থেকে বের হলে সেই গার্ডরা আড়ালে পিছু নেয় শামীমার। রাগিবের কবরের সামনে হাঁটু মুড়ে বসে কাঁদতে থাকে শামীমা। আজ আবারও ফিরে এলাম তোমার দ্বার প্রান্তে। তোমাকে ছাড়া বিয়ের পর একটা রাতও পার হয়নি আমার, কিন্তু এখন হঠাৎ মাঝরাতে নিজেকে একা লাগে, তাই তোমার কাছে বারবার ছুটে আসি। তুমি কি আমায় দেখতে পাও? আমার কথা কি শুনতে পাও? তবে তুমি চিন্তা করবে না একদম, আমিও খুব শীঘ্রই তোমার কাছে ফিরে যাব, আল্লাহ যদি চান। শামীমা ফুপিয়ে কেঁদে ওঠে। দিনে তার কষ্টরা ভুলে থাকলেও রাতের আধার তার প্রিয়জন হারানোর বেদনা বাড়িয়ে দেয়।
আমরা যখন কাউকে নিজের ভুবন ভাবি, তাদেরকে বেঁচে থাকার কারণ ভাবি, ঠিক তখনই কেউ ইচ্ছায় অথবা অনিচ্ছায় আমাদের একদম একা ফেলে রেখে চলে যায়। যাওয়ার আগে মানুষটা যেন আমাদের রক্ত, হাড়, মাংস রেখে যায়, কিন্তু নিয়ে যায় হৃদয়ের জমানো শীতল অনুভূতিগুলো, আর দিয়ে যায় এক আকাশ সমান স্মৃতি আর মায়া। সেই মায়া না কাটাতে পারলে জীবন হয়ে যায় রুক্ষ বিষাদময়। ভালো থাকার কারণ হয়ে হুট করে তারা হয়ে যায় আমাদের খারাপ থাকার কারণ। তবুও তাদের ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। সত্যিকারের ভালোবাসাগুলোর সাথে কেন জানি এমনটা বারবার হয়। ভালো থাকুক তারা, যারা এইভাবে একা করে দিয়ে চলে যায়, কেউ এপারে কেউ ওপারে। মনে মনে দোয়া এবং ভালোবাসা কোনোদিনও ফুরাবে না তাদের জন্য, বরং বাড়বে। সকাল সকাল ফাহাদের ফোনে ঘুম ভাঙে মৃন্ময়ের। বিরক্ত মুখ কুচকে পাশে তাকাতেই অদ্রিজার ঘুমন্ত মুখ দেখে আবার স্বাভাবিক হয়ে যায়। হ্যালো ফাহাদ, এত সকাল সকাল ফোন দিলে যে? কোনো প্রয়োজন? বস 1.5 মাস হয়ে গেল আমার ছুটি চলছে, অথচ আমায় এখনো জানাননি কবে কাজে জয়েন করতে হবে। এমন ছটফট করছিস কেন? কাজে আসার পর ঠিকই আবার বউয়ের কাছে ফিরে যাওয়ার জন্য ছটফট করবি? একটু দম নেই অন্তত। মৃন্ময়ের বচনভঙ্গিতে থতমত খেয়ে যায় ফাহাদ। শোন, তোর বোনের নির্দেশ, তোকে যেন 2 মাস ছুটি দেয়া হয়। তার আগে যদি তোকে কাজে জয়েন করাই তবে আমার শাস্তি আছে। বুঝতেই তো পারছিস, তেরা মেয়ে আমার অবস্থা লে হালুয়া করে দেবে। যা, তুই তোর বউ নিয়ে থাক, আমিও আমার বউ নিয়ে থাকি। ওকে বস, ওকে। মিন্নয়ের জন্য ভালোবাসা আমার পক্ষ থেকে। আদর করে দিবেন কিন্তু, আর তাকে বলে দিবেন তার এই মামা খুব তাড়াতাড়ি তাকে দেখতে আসবে। ওকে, বউ নিয়ে সুখে থাক। মৃন্ময় ফোন কেটে অদ্রিজার দিকে তাকায়। অদ্রিজা এখনো ঘুমিয়ে আছে ভেবে অদ্রিজার কোমরে হাত রাখে মৃন্ময়। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে অদ্রিজা দ্রুত মৃন্ময়ের গলা চেপে ধরে বলে, আমাকে সবার কাছে তেরা বলা হচ্ছে, বেয়াদ্দপ কোথাকার। এই, তুমি জেগেছিলে? মৃন্ময়ের প্রশ্ন উত্তর দিল না অদ্রিজা, বরং আরও চোখ পাকিয়ে তাকায় তার দিকে। মৃন্ময় অদ্রিজার মাথার পেছন থেকে চুল টেনে অদ্রিজার কপাল নিজের কপালের সাথে মিলিয়ে নেয়। গুড মর্নিং জঙ্গলি বউ। গুড মর্নিং অসভ্য জামাই। অদ্রিজা দাঁতে দাঁত চেপে কথাটা বলতে মৃন্ময় উচ্চস্বরে হেসে দেয়। তখনই ভ্যাবা করে কেঁদে ওঠে ছোট্ট মৃন্ময়। দেখলে, আমার ছেলে আমাকে অসভ্য ডাকার কারণে কান্নার মাধ্যমে প্রতিবাদ করলো। মোটেও না, ছেলে ভালো করেই জানে 7 সকালে তার বাবা এখন অসভ্যতা শুরু করবে, তাই সে তার মাকে বাঁচাতে কান্নার মাধ্যমে আমায় হুঁশিয়ারি দিল। মা ছেড়ে দুইটাই আমার, তাই মা ছেড়ে যতই দল বানাও সেই দলের প্রধান কিন্তু আমি। মৃন্ময়ের কথায় আর চোখে তাকায় অদ্রিজা। বিড়বিড় করে বলে, খুনি। হ্যাঁ, আসল খুনি তো তুমি। তোমার মোহ মুগ্ধতা আমাকে অতীতেই খুন করেছে। মৃন্ময়ের প্রত্যুত্তরে ঠোঁট চেপে হাসে তার অদ্রিজান।